উত্তাল পদ্মার ভাঙাগড়ায় টালমাটাল শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট, ড্রেজিংয়েও পাওয়া যাচ্ছে না কুল কিনারা। এটা ছিল কবুতর খোলা চ্যানেল। সকালে কাটছি 20 ফিট, দেখা যায় বিকালে সেখানে 8 ফিট পানি। চারটা অপশন চিন্তা করেই আমরা দেখেছি যে সবচেয়ে সহজ হবে হাজরার চরটা মেনটেন করা। ধরলা নদীর পানি বেড়ে কুড়িগ্রামের অর্ধশত গ্রাম প্লাবিত, টানা বৃষ্টিতে পানিবন্দী রংপুরের গঙ্গাচড়ার 5 শতাধিক পরিবার। বাড়ির পানি উঠছে, বাচ্চা ধুই থাকা যায় না, খাওয়ার কষ্ট। তলিয়ে গেছে ধান ক্ষেত, পুকুরে মাছগুলো কিন্তু ইতিমধ্যে পানিতে ছুটে চলে গেছে। দেখছিলেন বিশেষ শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গ্যাস লাইন স্থাপনের আগেই শেষ হয় নারায়ণগঞ্জ তল্লা মসজিদের পাইলিং ও বিল্ডিং নির্মাণের কাজ, দাবি কমিটি ও এলাকাবাসীর। তদন্ত প্রতিবেদন বানোয়াট বলে মন্তব্য। পত্রিকায় পাত্রচাই বিজ্ঞাপন দিয়ে অভিনব কায়দায় প্রতারণা, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর গুলশান থেকে নারী গ্রেফতার। স্মার্টফোনের টাকা জোগাড়ে গাজীপুরে 3 বছরের শিশু অপহরণ, 12 ঘন্টা পর চন্দ্রা থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার। অগ্রগতি নেই ক্যাসিনো কাণ্ডের 41 মামলার, তদন্তে বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসলেও অভিযোগপত্রই দিতে পারেনি দুদক, বাড়ছে জামিন পাওয়ার সুযোগ। এবং করোনায় সুরক্ষা সামগ্রী সংকটে থাকা বাংলাদেশ এখন পিপিই মাস্ক রপ্তানিতে শীর্ষে, 71 দেশে 4.5 কোটি টাকার রপ্তানি, সুযোগ হয়েছে নতুন বিনিয়োগের। ঘোলাটে জলের ক্ষিপ্র পদ্মা এপার গড়ে তো ওপার ভাঙে, ভাঙা গড়ার এই খেলায় দিকহারা বিআইডব্লিউটিএ। নতুন নতুন চ্যানেল তৈরি করেও সচল রাখতে পারছে না শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট। ভাঙনার নাব্য সংকটে শেষ পর্যন্ত পুরোপুরি বন্ধই হয়ে যাচ্ছে প্রায় 1 দশক ধরে চালু থাকা এই রুটটি। বাবুল হোসেনের ক্যামেরায় মাহমুদ রাকিবের রিপোর্ট। বলা হয়ে থাকে ভয়ঙ্কর অ্যামাজনের পরই সবচেয়ে স্রোতস্বিনীয় ক্ষিপ্র ঘোলা জলের নদী হলো পদ্মা। কখন ভাঙবে আর কখন গড়বে এ নদী নিয়ে তা ধারণা করা অসম্ভব। পদ্মা নদীর শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে যতগুলো চর রয়েছে সবগুলোতে এভাবে ভাঙন ধরেছে। নদীপথ সংরক্ষণের দায়িত্বে থাকা সংস্থাগুলো বলছে, একদিকে উজানের পানির সঙ্গে নেমে আসা প্রচণ্ড পলি ও এসব চর থেকে পড়া বালুর কারণে শত ড্রেজিং করেও নাব্য সংকট কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। ফলে প্রায় 2 মাস ধরে অচল অবস্থা চলছে শিমুলিয়া কাঁঠালবাড়ির নৌরুটের ফেরি চলাচলে। স্যাটেলাইট ইমেজে দেখা যায় 10 বছর আগে পদ্মা সেতুর জন্য নির্ধারিত জায়গায় নদী বিশাল প্রশস্ত থাকলেও চর পড়ে এখন তা সরু হয়ে গেছে। আবার শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটের উজানে বিশাল চর ভেঙে নদীকে প্রশস্ত করেছে। গবেষকরা বলছেন, পদ্মার উজানের 20 কিলোমিটার ভাঙনের সব পলি শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে জমায় ড্রেজিংয়ে সফলতা আসছে না। আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম 2010 সালে এই জায়গাটায় এই চরটা ছিল না, এটা ছিল কবুতর খোলা চ্যানেল। এখন আবার ভাঙতে ভাঙতে এটা প্রায় আবার 3-4 কিলোমিটার ভিতরে চলে আসলো। যদি আমি এখন সকালে কাটছি 20 ফিট, দেখা যায় বিকালে সেখানে 8 ফিট পানি। বিএডব্লিউটিএ বলছে, চালু থাকা লৌহজং বিকল্প ও চায়না 3টি চ্যানেল ইয়ার সেভাবে চালু করা হয়তো সম্ভব হবে না। তাই চরচন্দ্রা হাজরা নামের একটি চর কেটে অক্টোবর মাসের আগেই নতুন একটি চ্যানেল চালুর কাজ চলছে। চরচন্দ্রা হাজরা চ্যানেলটা এটা দৈর্ঘ্য 2000 ফিটের মতো হবে এবং পাশে 500 ফিট। এটা ডেপথ অফ কাট আছে আপনার 30 ফিটের মতো। এখানে আমরা আনুমানিক হিসাব করে দেখেছি যে 5 থেকে 6 লক্ষ ঘনমিটার ড্রেজিং করার প্রয়োজন হতে পারে। আমরা আশা করতেছি যে 15 থেকে 20 দিন সময় লাগবে। এটা ফুললি একটা নতুন চ্যানেল হবে। হাজরা চ্যানেল চালু হলে পদ্মা সেতুও পুরোপুরি ঝুঁকিমুক্ত থাকবে বলে জানায় সংস্থাটির প্রধান। এখানে সরাসরি 90 ডিগ্রিতে আপনি পদ্মা সেতু ক্রস করতে পারছেন, সুতরাং ওই পদ্মা সেতুর উপর পিলারের সাথে ধাক্কা খাওয়ার ঝুঁকিটা থাকছে না। 4টা অপশন চিন্তা করেই আমরা দেখেছি যে সবচেয়ে সহজ হবে হাজরার চরটা মেনটেন করা। তবে পদ্মা সেতু চালুর আগে এ রুটের যাত্রীদের ভোগান্তি পুরোপুরি কাটবে না বলে মনে করেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কুড়িগ্রামের ধরলা নদীর ভাঙন ঠেকাতে না পেরে বিদ্যালয় ভবন নিলামে বিক্রি করে দিতে বাধ্য হলেন কর্তৃপক্ষ। 2 দফার বন্যার ধকল কাটিয়ে ওঠার আগে আবারও পানিবন্দী সদরের কয়েকটি এলাকার মানুষ। টানা বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত সদর উপজেলার অর্ধশতাধিক গ্রাম।
কুড়িগ্রাম প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জুর পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের চর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ধরলা নদীর পানি বেড়ে ভাঙনের কবলে পড়েছে এটি। এজন্য নিলামে 33,040 টাকায় ভবনটি বাঁচাতে না পেরে নিলামে 33,040 টাকায় বিক্রি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বিদ্যালয় কমিটি। ফলে এতে এখানকার ছেলে মেয়েদের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানালেন এলাকাবাসী। স্কুলটা ভেঙে গেল এবং আমাদের এলাকায় অনেক জমি নিচু তলিয়ে গেছে। স্কুলটি ভাঙে যায়, এখন ছাত্রছাত্রী কোথায় পড়াশোনা করবে একটু খুব চিন্তায় আছি আমরা। এদিকে দুদফা বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও তলিয়ে গেছে মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় ও চর কৃষ্ণপুর এবং পাঁচগাছি ইউনিয়নের কদমতলা গ্রাম। হাঁটু পানিতে পরিবার পরিজন নিয়ে মানবেত জীবনযাপন করছেন গ্রামবাসী। ভিডিওর মধ্যে বাড়ি, তাতে একটা ভিডিও অনেক কোনো ছাপড়া তুলি ছোয়া ফোয়া নিয়ে গরু বেসন নিয়ে আসি। খাওয়ার কষ্ট, বাইরে থাকা যায় না, পানির বাতাসে। বন্যা কবলিত এলাকাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানালেন প্রশাসনের কর্মকর্তা। ধলা নদীর অববাহিকায় আমাদের 4টা ইউনিয়ন মোটামুটি ভালো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রাথমিকভাবে ক্ষতির পরিমাপ নেওয়ার চেষ্টা করছি। বিস্তারিত আমরা তথ্য পেয়ে যাব, তারপরে পরবর্তী প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো সেগুলো আমরা নেব। ধরলা নদীর পানি বেড়ে কুড়িগ্রামে সদর উপজেলার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 3,000 পরিবারের 15,000-এর মতো মানুষ। সময় সংবাদ, কুড়িগ্রাম। এই মুহূর্তে গঙ্গাচড়ায় আছেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, জাফর, আপনাকে ধন্যবাদ। আপনাকে শুরুতেই বলে রাখি যে পরপর 2 থেকে 3 দফা বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই রংপুরের গঙ্গাচড়ার এই কোলকন্দ ইউনিয়নের মেয়েজিপাড়া এবং বাবুপাড়ার মানুষ কিন্তু আবারও অনেকটা জলাবদ্ধতার শিকার হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে এই এলাকার প্রায় 300-রও বেশি পরিবারের যে নারী, শিশু, পুরুষ তারা কিন্তু অনেকটা জলাবদ্ধ হয়ে আছেন। তাদের বাড়িঘরে পানি ঢুকেছে, তাদের রাস্তাঘাট ডুবে গেছে এবং অর্ধশত প্রায় পুকুরের মাছ কিন্তু ইতিমধ্যেই ভেসে যাওয়ার কারণে মাছ চাষিরা, খামারিরা কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে এই উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা বেগম। তাকে আমরা 10 থেকে 12 বার টেলিফোন করার পর কিছুক্ষণ আগে তার সাথে যোগাযোগ করতে পেরেছি। তিনি যেটি বলেছেন যে তিনি আজকে এই এলাকা পরিদর্শন করেছেন এবং দুর্ভোগে থাকা মানুষগুলোর সাথে কথা বলেছেন। আগামীকাল এই মানুষগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন এবং এই জলাবদ্ধতার যে উৎসগুলো আছে সেই উৎসগুলো তিনি ইতিমধ্যেই চিহ্নিত করেছেন এই এলাকার মানুষের সাথে কথা বলে এবং সেই উৎসগুলো চিহ্নিত করার পর তিনি পদক্ষেপ নেবেন যাতে এই জলাবদ্ধতা নিরসন হয় এবং এই এলাকার মানুষগুলোকে যাতে জলাবদ্ধতার কবল থেকে রক্ষা করা যায় সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমার সাথে জেলা প্রশাসক আসিফ আহসানেরও কথা হয়েছে। তিনিও বলেছেন যে এই অঞ্চলের যে মানুষগুলো জলাবদ্ধতার শিকার হয়ে দুর্ভোগের কবলে পড়েছেন তাদের পাশে জেলা প্রশাসন থাকবে। তবে এই এলাকার মানুষ বলছে যত দ্রুত সম্ভব তাদেরকে যদি এই জলাবদ্ধতার হাত কবল থেকে রক্ষা করা যায় তাহলে তারা অনেকটা মুক্তি পাবে। তো এই ছিল আমার কাছে গঙ্গাচড়ায় জলাবদ্ধ মানুষের দুর্ভোগ দুর্দশার সবশেষ খবর। রংপুরের গঙ্গাচড়া থেকে পানিবন্দী মানুষজনের খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। নারায়ণগঞ্জের তল্লা মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন কমিটির সভাপতি ও স্থানীয়রা। তাদের দাবি, গ্যাস লাইন স্থাপনের আগেই শেষ হয় মসজিদের পাইলিং ও বিল্ডিং নির্মাণের কাজ। মসজিদটির নিজস্ব কোনো গ্যাস সংযোগ ছিল না। দেয়ালের পাশ দিয়ে যাওয়া লাইন লিকেজের মধ্য দিয়েই মসজিদে গ্যাস ঢোকে। তবে এসব অভিযোগের প্রেক্ষিতে তিতাস কোনো বক্তব্য দেয়নি। নারায়ণগঞ্জের তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের পর গ্যাস লাইন মেরামত করতে আসে তিতাস। দেখা যায় মসজিদের উত্তর পাশে অনেকটা দেয়াল ঘেঁষে চলে গেছে তিতাসের গ্যাস লাইন। সেখানে বড় বড় কয়েকটি ছিদ্রের সন্ধানও পাওয়া যায়। ওই লিকেজ দিয়েই মসজিদটিতে প্রবেশ করে গ্যাস। তবে মসজিদটির নিচে পাওয়া যায়নি গ্যাসের কোনো লাইন। গ্যাস লাইন স্থাপনের আগেই মসজিদটির পাইলিং ও বিল্ডিং নির্মাণের কাজ শেষ হয় বলে দাবি মসজিদ কমিটির। পাইপটা পুরাপুরি অবস্থা পুরে রয়েছে অনেক বছর ধরে। এটা মাটিতে জং খাইতে খাইতে লিক হইয়া লিকেজ 6টা লিকেজ হয়েছে। পরে লিকেজ হইয়া এটা মসজিদের ভিতরে প্রবেশ করছে।
প্রবেশ করার পর এই দুর্ঘটনা কিন্তু ঘটছে। মসজিদ কমিটির আবারও দাবি, লাইন নিজেদের না হওয়া সত্ত্বেও গ্যাসের উপস্থিতি টের পেয়ে মেরামতের জন্য যোগাযোগ করা হয় তিতাসে। এক্ষেত্রে বাদ সাধে ঘুষের 50,000 টাকা। আমি এই মসজিদ প্রতিষ্ঠাতা একজন, এবং এই মসজিদ যখন শুরু হয় ফাউন্ডেশন দেয় তখন আমি সামনে, এই যে প্রত্যেকটা কাজের সময় আমরা সামনে দাঁড়ানো। এই মসজিদের নিচে কোনো পাইপ নাই আর এখনো দেখাতে পারবে না। তিতাসেরা মিথ্যা তারা প্রমাণ সহকারে করে নিয়ে আমরা মসজিদে কোনো লাইন পাওয়া গেছে, আমাদের মসজিদে কোনো লাইন পাওয়া যায়নি। এদিকে তিতাসের দাবিকৃত টাকা তুলতে মসজিদে ঘোষণা দেয়া হলে অনেকে চাঁদাও দেন, চান ঘটনার সুষ্ঠু বিচার। লাইনের লিকেজগুলো সারানোর জন্য আপনার 50,000 টাকা লাগবে, তো আমরা যে যা পারছি, যে কেউ 1,500 দিচ্ছে, কেউ 1,000 দিচ্ছে। যে কোনো মসজিদের সমস্যা মুসল্লিদের কাছে শেয়ার করে, মসজিদের কাজের জন্য হিসাবে 500 টাকা আমি দিচ্ছি। মসজিদ কমিটির এই জায়গাতে অবহেলা থাকলে তো মসজিদ কমিটির মানুষ মারা যেত না। আমার বাবা মসজিদ কমিটির একজন উপদেষ্টা ছিল। সেটা ভুল, এটা ধারণা দিচ্ছে, কিন্তু মসজিদের ভিতরে তো কোনো লাইনই যায় নাই। তবে মসজিদ কমিটি বা এলাকাবাসীর দাবির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তিতাসের গঠিত তদন্ত দল। আমি তো এটা এখন বলাটা ঠিক হবে না, আমি আগে জেনে নেই ওনারা কি বলতেছে, তারপরে আমার কমিটির সাথে বসে আমি কথা বলবো না। দুর্ঘটনার 13 দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার তিতাস ও জেলা প্রশাসক তদন্ত প্রতিবেদন জমা দেয়। ফায়ার সার্ভিসের প্রতিবেদন আগামী রোববার দেওয়ার কথা রয়েছে। ভয়াবহ বিস্ফোরণের পর থেকে এর পক্ষে বিপক্ষে চলছে অভিযোগ, পাল্টা অভিযোগ, কাদা ছোড়াছুড়ি। কোনো পক্ষের দায়ভার না নিলেও একথা সত্য যে ভবিষ্যতে এমন দুর্ঘটনা ও প্রাণহানির পুনরাবৃত্তি বন্ধে সেবা সংস্থাগুলোর নজরদারি যেমন জরুরি, তেমনি প্রয়োজন গ্রাহকদের সচেতনতাও। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এই মুহূর্তে নারায়ণগঞ্জে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, সরাসরি যাচ্ছি তার কাছে। বাপ্পি, জাফর, নারায়ণগঞ্জের তল্লায় ভয়াবহ বিস্ফোরণের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও ঠিক এখানে কিন্তু এখন পর্যন্ত শোকে স্তব্ধ এখানকার মানুষ। আপনি জানেন এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 31 জন মানুষ মারা গিয়েছেন এবং 5 জন কিন্তু এখনো হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সুতরাং এখানকার মানুষের যে শোক সেটি কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি। এবং আজ শুক্রবার জুমার নামাজ শেষে এখানে কিন্তু অনেক মানুষ সমবেত হয়েছেন, এলাকাবাসী সমবেত হয়েছেন। তারা এখানে যারা নিহত হয়েছেন দুর্ঘটনায় এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত, এবং যারা এখনো হাসপাতালের বিছানায় রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। এখানে এক ছোটখাটো করে একটু মোনাজাতের আয়োজন করা হয়, যেটি আমরা দেখেছি। তবে একটি বিষয় না বলেই নয়, আমরা জানি যে দুর্ঘটনার 13 দিনের মাথায় গতকাল তিতাস এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে 2টি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। তবে তিতাসের পক্ষ থেকে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে মসজিদের গ্যাস লাইনের লিকেজের জন্য এই বড় ধরনের একটি দুর্ঘটনা। তবে মসজিদ কমিটি কিন্তু এই তিতাসের যে বক্তব্য তার সাথে তারা একমত প্রকাশ করেননি। তারা বলছেন যে মসজিদে কোনো প্রকার গ্যাস লাইন ছিল না, এবং একই সঙ্গে তারা বলছেন মসজিদ যে সময় নির্মিত হয় তখন কোনো গ্যাস লাইন এখানে ছিল না। মসজিদের নির্মাণের অনেক বছর পরেই এখানে গ্যাসের সংযোগ দেয়া হয়, এই বিষয়টি তারা দাবি করছেন। তবে এই বিষয়টি যে এখানে যে 2টি বিদ্যুতের সংযোগ ছিল এবং এর মধ্যে একটি অবৈধ ছিল, সে বিষয়টি কিন্তু স্বীকার করেছেন মসজিদ কমিটির যিনি সভাপতি মোহাম্মদ গফুর, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। এবং আরেকটি বিষয় বলতে হয় যে তিতাস যে বিষয়টি দাবি করেছে তাদের প্রতিবেদনে যে গ্যাস লাইন মেরামতের জন্য কোনো আবেদনই করা হয়নি। তবে এখানকার যারা স্থানীয় মুসল্লি রয়েছে, যারা মানুষ রয়েছেন, তারা বলছেন যে তিতাস 50,000 টাকা দাবি করেছেন। এবং এখানে আমরা অনেকে পেয়েছি যারা সেই তিতাসের টাকার চাঁদা, অর্থাৎ মুসল্লিদের কাছ থেকে কিন্তু চাঁদার মাধ্যমে সেই 50,000 টাকা তোলার কথা ছিল, এবং অনেকেই কিন্তু বলেছেন যে তারা সেই চাঁদার টাকাও দিয়েছিলেন। সুতরাং তিতাস যে তদন্ত প্রতিবেদন দিয়েছে সেখানে যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে কিন্তু পুরোপুরি দ্বিমত প্রকাশ করেছে এখানকার যে মসজিদ কমিটি এবং স্থানীয় যারা রয়েছেন। তবে তারা বলছেন যে এই যে অঘটন, এরকম অঘটন যেন আর কখনো না ঘটে, এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, এই জন্য কিন্তু তারা বারবারই যে সেবা সংস্থা রয়েছে সেই সেবা সংস্থার যে নজরদারি, সেই নজরদারি বাড়ানোর জন্য কিন্তু বারবারই তারা দাবি জানিয়ে আসছেন। এবং একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দায়ীদের তারা কিন্তু শাস্তি দাবি করেছেন। জাফর, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের পশ্চিমতলা এলাকা থেকে বাইতুস সালাত জামে মসজিদ, যেটি বিস্ফোরিত হয়েছিল গত 4 সেপ্টেম্বর, তার সামনে থেকে সবশেষ খবর। জাফর। তিতাসে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর নারায়ণগঞ্জের তোল্লা এলাকার মসজিদ প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাশেদ বাপ্পি, জানাচ্ছিলেন সেখানকার মানুষ এবং মুসল্লিদের অনুভূতির কথা। অগ্রগতি নেই ক্যাসিনো কাণ্ডের 41 মামলার বিচারের। র্যাব ও সিআইডি অধিকাংশ মামলার তদন্ত শেষ করলেও একটি মামলার অভিযোগপত্র দিতে পারেনি দুদক। এই সুযোগে জামিন নিতে মরিয়া অনেক আসামি। রাষ্ট্রপক্ষের অজুহাত, দীর্ঘদিন কোর্ট বন্ধ, বিচার শুরু করা যায়নি। দুদক আইনজীবী বলছেন সময় লাগা স্বাভাবিক, আর সিআইডি বলছে তাদের তদন্তে আসামিদের বিপুল পরিমাণ সম্পদের তথ্য বেরিয়ে আসছে।
গত বছরের এই দিনে শুরু হয় ক্যাসিনো বিরোধী অভিযান। 2 মাসে 50টি অভিযানে গ্রেফতার হন কয়েক ডজন আসামি। একে একে বেরিয়ে আসতে থাকে অপরাধ জগতের নানা তথ্য। এই অভিযানে গ্রেফতার অধিকাংশই ক্ষমতাসীন দলের নেতাকর্মী। তাদের গ্রেফতারের পর ঢাকার ক্যাসিনো ব্যবসা বন্ধ হলেও অগ্রগতি নেই 41 মামলার বিচারের। মাত্র 2টি মামলার বিচার চলছে। তদন্তের দায়িত্ব পাওয়া র্যাব সিআইডি 31 মামলার মধ্যে 22টি মামলার অভিযোগপত্র দিয়েছে। আর দুর্নীতির 12 মামলার একটিরও তদন্ত শেষ করতে পারেনি দুদক। রাষ্ট্রপক্ষের আইনজীবীর অজুহাত, করোনায় দীর্ঘদিন আদালত বন্ধ থাকায় বিচার শুরু করা যায়নি। দুদক আইনজীবী বলছেন তদন্ত শেষ করতে আরও সময় লাগবে। স্পেসিফিক সম্পদের ডেসক্রিপশন কালেক্ট করতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট কালেক্টিং করতে হয়, তারপরে মিলিয়ে দেখতে হয়, এক্সামিন করতে হয়, রি এক্সামিন করতে হয়, ভেটিং করতে হয়। কাজে সময় সাপেক্ষতা লাগবে। এটা তো আর মার্ডার কেস না। একদিন তো লকডাউন ছিল, কোর্ট কাছারি বন্ধ ছিল, এখন রেগুলার কোর্ট শুরু হয়েছে, এখন যথারীতি মামলাগুলি সাক্ষী টাক্ষী সব শুরু হবে। এই সুযোগে জামিন নিতে মরিয়া আসামিরা। ক্যাসিনো ব্রাদার নামে পরিচিত এনুরূপমকে জামিন কেন দেয়া হবে না তাও জানতে চেয়েছেন উচ্চ আদালত। ইসমাইল হোসেন সম্রাট ও জিকে শামীম চিকিৎসার নামে দীর্ঘদিন রয়েছেন হাসপাতালে। অসুস্থতার ভান করে যদি হাসপাতালে থাকা চেষ্টা করে সেটা অন্যায় হবে। আমরা বিন্দুমাত্র কাউকে ছাড় দিব না, আগেও কাউকে ছাড় দিইনি। তদন্তকারী সংস্থাগুলো বলছে আসামিদের বিপুল সম্পদের তথ্য মিলেছে। মামলার সংখ্যা আরও বাড়বে। ইনকোয়ারিতে এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি, আমাদের কাছে মনে হচ্ছে যে এই সংক্রান্তে আরও কয়েকটা মামলা আমরা রুজু করব। আমরা যখনই শেষ করব ইনকোয়ারি করে তখন আমরা এটা করব, কিন্তু আমরা যথেষ্ট এভিডেন্স পাচ্ছি। এ পর্যন্ত আসামিদের ব্যাংক হিসাবে থাকা 405 কোটি 48 লাখ টাকা জব্দ করা হয়েছে। আর রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে 34 কোটি 92 লাখ টাকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পত্রিকায় পাত্রচাই বিজ্ঞাপন দিয়ে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে সিআইডি। 10 বছর ধরে এমন অপকর্ম চালিয়ে আসছিল একটি চক্র। প্রাথমিক অনুসন্ধানে সাদিয়া জান্নাত নামের ওই নারীর 20 কোটি টাকার সম্পত্তির হদিস পেয়েছে সিআইডি। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে। ক্যামেরার সামনে মুখ লুকানোর চেষ্টা করছিলেন এতদিন পত্রিকায় পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে অভিনব কায়দায় প্রতারণা করে আসা এই নারী। কানাডার সিটিজেন পাত্রের জন্য পাত্র চাই বলে বড় বড় পত্রিকায় বিজ্ঞাপন দেখে আগ্রহীদের ফোন কল, এরপর থেকেই নিয়মিত যোগাযোগ। এবারে প্রতারণার পরবর্তী ফাঁদ। রেস্তোরাঁয় দাওয়াত দিয়ে আইনজীবী, দোবাসী ও পিএ সহ হাজির পাত্রী। এরপর পাত্রকে বলা হতো পাত্রীর কানাডায় ব্যবসা রয়েছে। পাত্রকে বিয়ের পর সেখানে নিয়ে যাওয়ার জন্য পাসপোর্ট ও ভিসা খরচের জন্য চাওয়া হতো টাকা। পাত্রকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিয়েই যোগাযোগ বন্ধ। তো ওইখান থেকে 200 কোটি টাকা আমি আনবো, এটা তোমার নামে আনবো, এরকম করে প্রায় 1 কোটি 79 লাখ টাকা নিয়ে নেন। আমার ছেলেদের জন্য আমি যেতে চাই, বলছে আপনাকে নেওয়ার পরে আপনার ছেলেদের নিয়ে যাওয়া যাবে 1 বছরের মধ্যে। তারপর সে বলছে কীরকম খরচ হবে, বলছে যে 20-25 লাখ টাকা, তো 1/3 আপনাকে দিতে হবে। 6 লক্ষ টাকা লাগবে আর বাকি টাকা আমি দিব। পরে এইভাবে করতে করতে সে আমার কাছ থেকে প্রায় 9.5 লক্ষ টাকা সে আমার কাছ থেকে 3 বারে নিচ্ছে। 10 বছরে বেশ কয়েকজনের সঙ্গে প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। প্রতারিতদের অভিযোগের ভিত্তিতে প্রতারক সাদিয়া জান্নাতকে গ্রেফতারের পর উঠে আসে মূল কাহিনী। সিআইডি জানায় সাদিয়া জান্নাতের মূল বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। প্রাথমিক অনুসন্ধানে প্রতারণার মাধ্যমে জান্নাতের 20 কোটি টাকার সম্পত্তির হদিস পেয়েছে তারা। সাসপেক্টের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি উনি 2011 সাল থেকে এই কাজটা করছেন, তার মানে প্রায় 1 যুগ। এতদিনের মধ্যে আমরা 8-9 জন ভিকটিম আমাদেরই জানাশোনার মধ্যে এই খবর পেয়ে এসছেন। তাতে 20 থেকে 25 কোটি টাকার উপরে বিভিন্নভাবে তারা হাতিয়ে নিয়েছে এবং আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইভেনে যেদিন আমরা গ্রেফতার করলাম সেই দিনও প্রায় 40 লাখ টাকা ব্যাংকে এফডিআর করেছেন। তো এই সম্পূর্ণ টাকাটাই কিন্তু প্রতারণার মাধ্যমে অবৈধ উপায়ে উপার্জিত। সাদিয়াকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে প্রতারণা সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলে জানায় সিআইডি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে অপহরণের 12 ঘন্টা পর এক শিশুকে উদ্ধার করেছে র্যাব। স্মার্টফোন কেনার জন্য শিশু নিশাতের বাবার অফিসের কর্মচারী এ অপহরণের ঘটনা ঘটায়।
3 বছর বয়সী নিশাত পুরো একটি দিন পরিবার ছাড়া। বৃহস্পতিবার সকালে আউটপাড়ার বাসা থেকে চকলেটের লোভ দেখিয়ে অপহরণ করা হয় নিশাতকে। পরে তার বাবার মুঠোফোনে বার্তা পাঠিয়ে মুক্তিপণ চায় অপহরণকারী। এই বার্তার সূত্র ধরেই ঢাকা সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে চন্দ্রা থেকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়। একমাত্র সন্তানকে ফিরে পেয়ে আত্মহারা বাবা মা। একটা চকলেট ওরা ছিঁড়ে দিছি, খাচ্ছে, আরেকটা চকলেটও ছিঁড়ে ফেলছে, ওইটা আমি ফ্রিজে রাখতে দিছি। রাখতে যে পরে একটু বাসা থেকে পাবো। আমার ছেলের অপহরণ করে টাকা দাবি করে। আমি যে চাকরি করি এই চাকরিতে এত টাকা দেওয়া সম্ভব না। পরে আমি র্যাবের আশ্রয় নেই। একটা বাচ্চাকে এইভাবে টাকার জন্য ওরা অপহরণ করে নিয়ে গেল, এই জন্য আমরা ওর কঠিন শাস্তি দাবি করতেছি। নিশাতের বাবার অফিসের পিয়ন মুস্তাফিজ স্মার্টফোন কেনার টাকা জোগাড় করতেই তাকে অপহরণ করে বলে জানায় র্যাব। এই সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ধারালো ছুরি। কিছু টাকা চুরি করে, এই টাকা চুরি ধরা পড়ার পরে যখন তাকে তার বাবা, এই ভিকটিমের বাবা চাকরি থেকে বের করে দেয়, তখন সে মাথায় নতুন করে বুদ্ধি আটে এবং একটি চাকু কেনে এবং এই বাচ্চাটি তার কোলে আসতো। বাচ্চাটিকে নিয়ে সে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যায় এবং সারাদিন ঢাকা ঘুরে সে চন্দ্রা চলে আসে। শিশুটির বাবা জানায় অপহরণকারী কর্মচারী হলেও তাদের পরিবারের সঙ্গেই বসবাস করত। এই সুযোগে নিশাতকে অপহরণ করে সে। সাদিয়া আফরিন, সময় সংবাদ। করোনা সংক্রমণের শুরুতে মহা সংকটে থাকা বাংলাদেশই এখন পিপিই মাস্কের মতো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রপ্তানিতে শীর্ষস্থান দখল করে নিচ্ছে। গত কয়েক মাসেই ৭১টি দেশে প্রায় ৪,৫০০ কোটি টাকার সুরক্ষা সামগ্রী রপ্তানি করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপীয় দেশগুলো থেকে আমদানি অর্ডার আসতে থাকায় এ খাতে নতুন করে বিনিয়োগ শুরু করেছেন অনেক গার্মেন্ট মালিক। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মার্চ মাসে বাংলাদেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার সাথে সাথে চিকিৎসকদের ব্যবহৃত পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পিপিই এবং মাস্কের মারাত্মক সংকট দেখা দেয়। দেশ জুড়ে এক প্রকার হাহাকার চলছিল গুরুত্বপূর্ণ এসব উপকরণের। এর মাঝে পুরাতন অর্ডার হারিয়ে মুখ থুবড়ে পড়া গার্মেন্টস সেক্টর এগিয়ে আসে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রস্তুতে। এটাকে আমরা একটা ব্যবসায়িক প্রবৃদ্ধিও বলবো, সাথে সাথে বলবো এটা একটা মানবিক ভাবেও কিন্তু বাংলাদেশের পোশাক শিল্প একটা অবদান রাখতে পেরেছে। কয়েক মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ৫০ কোটি ১০ লাখ মার্কিন ডলার মূল্যমানের উপকরণ পাঠানো হয়েছে। চলতি অর্থ বছরের প্রথম ২ মাসে পিপিই রপ্তানি হয়েছে ১৩.৫ কোটি মার্কিন ডলারের। কোয়ালিটি এবং অন টাইম ডেলিভারির ক্ষেত্রে আমাদের একটা সুনাম বিশ্বব্যাপী আছে। তারই ধারাবাহিকতায় আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রি, ব্রাজিল আরও অনেক দেশ থেকে প্রচুর অর্ডার আসতেছে। ব্যবসায়ীদের মতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর বাংলাদেশ থেকে শুধুমাত্র পিপিই এবং অ্যাপ্রন ও গাউন রপ্তানি হয়েছে ৩৫ কোটি ১৫ লাখ মার্কিন ডলারের। আমাদের হাতে কোনো কাজ নেই, সেই সময়ে আমরা এই স্বাস্থ্য সামগ্রী যে অর্ডার পেয়েছি বা আমরা এক্সপোর্ট করেছি, সেটা আমাদের জন্য বাংলাদেশের অর্থনীতির জন্য বিশাল এবং গার্মেন্টস সেক্টরের জন্য বিশাল উপকৃত হয়েছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর চাহিদা বাড়তে থাকায় এসব পণ্য তৈরির স্বতন্ত্র ইউনিট গড়ে তুলেছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত নিজেদের রক্ষা পেতে ব্যবহার করতে হবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। করোনা ভাইরাস সংক্রমণের শুরুতে সেই সামগ্রী সংকটে ছিল বাংলাদেশ। সেই সংকট কাটিয়ে এখন বাংলাদেশ এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিশ্বজুড়েই রপ্তানি করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। উচ্ছেদ অভিযানের পঞ্চম দিনে রাজধানীর বনানী থেকে বেশ কিছু বিলবোর্ড অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কার্যক্রম পরিদর্শনে গিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে পুরো সিটি কর্পোরেশনকেই অবৈধ বিলবোর্ড মুক্ত করা হবে। সকাল 10:30টার দিকে বনানী 11 নম্বর সড়ক থেকে হয়। প্রথমে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি হাসপাতালের বড় দুটি বিলবোর্ড গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান পরিদর্শনে গিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলেন, শহরে কোনো অবৈধ বিলবোর্ড থাকতে দেওয়া হবে না। যত বড় প্রভাবশালী প্রতিষ্ঠানই হোক, অবৈধ স্থাপনার জন্য কাউকে ছাড় দেওয়া হবে না। শুধু বিলবোর্ডই নয়, সাইনবোর্ড, এলইডি সহ নানা অবৈধ প্রচারণা সামগ্রী উচ্ছেদ করে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আইনকে অমান্য করে এই ঢাকার শহরে এখানে আপনারা ব্যবসা করতে পারবেন না। আপনাদেরকে যথাযথভাবে ট্যাক্স দিতে হবে, আপনাদেরকে সিটি কর্পোরেশনের আইন মেনেই আপনাদের ব্যবসা করতে হবে। হাসপাতালের বিরাট বড় বড় সাইনবোর্ড লাগিয়েছেন এই রোডের মাঝখানে,
শহরটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। অবৈধ কোনো ধরনের সাইনবোর্ড কিন্তু থাকতে পারবে না এই ঢাকা শহর নর্থে, আমি বলে দিচ্ছি মেসেজ সবাইকে। পেঁয়াজের বাজার মূল্য স্থিতিশীল করতে রাজধানীর 3টি বাজারে অভিযান চালিয়ে 5 ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকাল থেকে কারওয়ান বাজার, শান্তিনগর ও মালিবাগ রেলগেট কাঁচাবাজারে অভিযান চালায় সংস্থাটি। পেঁয়াজের বাজার হঠাৎই অস্থিতিশীল হয়ে ওঠায় আবারও অভিযান শুরু হয়। অভিযানের সময় পেঁয়াজের দাম তদারকি করা হয়। বাজারে টানানো মূল্য তালিকা অনুযায়ী পেঁয়াজ সহ নিত্যপণ্য বিক্রি হচ্ছে কিনা সেটিও খতিয়ে দেখেন কর্মকর্তারা। আমরা বিভিন্ন খুচরা বাজার আমরা করলাম, আপনার তদারকি করলাম এবং সেখানেও দেখছি যে আপনার পেঁয়াজের দাম কমে আসছে। পেঁয়াজ সহ অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য আছে এটা ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা একযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করছি। পণ্যের চাহিদা বাড়ায় শুক্র ও শনিবার সহ সপ্তাহে 7 দিনই কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে টিসিবি। ঢাকা ও চট্টগ্রামে ট্রাকের সংখ্যাও দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে চলছে টিসিবির কার্যক্রম। এই মুহূর্তে রাজধানীর শান্তিনগর এলাকায় আছেন রিপোর্টার সাজিদ রাজু। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজু, জাফর, আপনি জানেন যে ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা ঠিক পরপরই কিন্তু পুরো দেশে পেঁয়াজের বাজারে রীতিমতো আগুন লেগে যায় এবং খুচরা পর্যায়ে 100 টাকার মতো কাছাকাছি পর্যায়ে কিন্তু পেঁয়াজের কেজি পৌঁছে যায়। তো বাজার স্বাভাবিক করার অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সহ টিসিবিও খোলা বাজারে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেয়, যার কারণে ছুটির দিন শুক্র এবং শনিবারেও কিন্তু তারা ট্রাক নামিয়েছে। তো আমরা এখন যেখানে রয়েছি শান্তিনগরের যে টিসিবি ট্রাকের এখানে, আপনি জানেন যে যেহেতু শুক্র এবং শনিবার টিসিবি ট্রাক অন্যান্য সময় থাকে না, সে কারণে এখানকার সাধারণ মানুষ কিন্তু আজকে প্রথম দিন হওয়ার কারণে এখনো ঠিকমতো জানে না যে শুক্র শনিবারও টিসিবি ট্রাকে খোলা বাজারে সব পণ্য পাওয়া যাবে, যার কারণে ভিড় অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই কম। আমরা দেখতে পাচ্ছি যে যারা পথচারী আছেন তারাই মূলত এই সুযোগটি গ্রহণ করছে এবং কম দামে অর্থাৎ 30 টাকা কেজি দরে এখানে তারা পেঁয়াজ কিনতে পারছে। যদিও অনেকে অভিযোগ করছে যে এক একজনকে 2 কেজি করে পেঁয়াজ দেওয়ার কথা থাকলেও 1 কেজি করে দেওয়া হচ্ছে অনেক ট্রাকে। এখানে আমরা যারা বিক্রয় প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে ভিড় কম থাকলেও সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু পর্যাপ্ত মানুষ আসছেন, যার কারণে তারা প্রতি ট্রাকে 300 কেজি পেঁয়াজ বরাদ্দ পেয়েছেন। 6 বস্তা পেঁয়াজের মধ্যে আমরা দেখছি এখন মাত্র 1 বস্তা পেঁয়াজ কিন্তু অবশিষ্ট আছে। তো তারা বলছেন যে বেশি সংখ্যক মানুষকে যেন পেঁয়াজ দেয়া যায়, সে কারণে তারা 2 কেজির পরিবর্তে 1 কেজি করে পেঁয়াজ গ্রাহকদেরকে তারা দিচ্ছেন। সেই কারণে তারা বেশি সংখ্যক মানুষকে আরও দিতে চান। তো এরই অংশ হিসেবে আমরা দেখছি যে অনেক জায়গায় কিন্তু মানুষ জানে না, তারপরও ভিড় কিন্তু মোটামুটি সকাল থেকে লেগেই আছে। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, ঢাকা সহ চট্টগ্রামে কিন্তু পেঁয়াজের ট্রাকের সংখ্যা টিসিবি দ্বিগুণ করেছে। অন্যান্য সময় ঢাকায় 40টি ট্রাক থাকে, কিন্তু এই সময়ে এই যেহেতু বাজারে ব্যাপক দাম বেড়েছে, সে কারণে তারা ঢাকায় 40টি জায়গায় 80টি ট্রাকে পেঁয়াজ বিক্রি করছে এবং চট্টগ্রামে সাধারণত 10টি ট্রাক থাকে, সেখানে 20টি ট্রাকে করে তারা পেঁয়াজ বিক্রি করছে। আর অন্যান্য বিভাগীয় শহরগুলোতে ট্রাকের সংখ্যা 2টি করে বাড়ানো হয়েছে। তো টিসিবির পক্ষ থেকে বলা হয়েছে যতদিন পর্যন্ত না পেঁয়াজের এরকম দাম স্বাভাবিক না হয় ততদিন পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং ছুটির দিনেও সেটি চলবে বলে আমাদেরকে জানানো হয়েছে। জাফর, এই ছিল আমার হাতে শান্তিনগর থেকে টিসিবির খোলা ট্রাকে যে পেঁয়াজ বিক্রির সবশেষ খবর। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে টিসিবি খোলা ট্রাকে পেঁয়াজ বিক্রি করছে সে খবর জানাতে রাজধানীর শান্তিনগর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাজিদ রাজু। বন্যা ও টানা বৃষ্টিতে শাকসবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় ময়মনসিংহের বাজারে সবজির সরবরাহ কমে গেছে। ফলে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি বেড়েছে বরবটি, শিম, বেগুন ও শশার দাম। বাড়তি দামে বাজার করতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। সায়মা আকন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহের বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে প্রকারভেদে 10 থেকে 20 টাকা পর্যন্ত। বাজারে বেগুন 50 থেকে 70 টাকা, শিম 160 টাকা, বরবটি 100 টাকা, করলা 50 থেকে 60 টাকা, শশা 60 টাকা কেজি, শীতের লাউ ও বাঁধাকপি প্রতি পিস 40 থেকে 50 টাকা, ফুলকপি 70 থেকে 80 টাকা, ডাটা 100 টাকা আটি বিক্রি হচ্ছে। সব জিনিসের দামই বেগুন কিনেছে 80 টাকা 70 টাকা কেজি। আমরা সাধারণ মানুষ কি আরাম করি, করোনার কারণে সবকিছু আমদানি কম আর কি, তো এই জন্য সবকিছু প্রায় 10 টাকা থেকে 20 টাকা বেশি লাগতেছে আর কি। মনিটরিং ব্যবস্থা রাখলে অবশ্যই বেটার হয়। আমাদের যে বাজেট আছে, যে আমরা যে চলি, সেটা আমাদের তো বাড়তি টাকা লাগছে, যাতে আমাদের জন্য খুব সমস্যা হচ্ছে।
সাম্প্রতিক বন্যা ও টানা বর্ষণে শাকসবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে আমদানি কমায় দাম বেড়েছে বলে জানান পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। সিম বেচতেছি আপনার 140 টাকা কেজি, আর আপনার শসা বেচতেছি 60 টাকা কেজি, 70 টাকা কেজি। আজকে বেগুনের দাম একটু বেশ, কালকে বেগুনের দাম কম ছিল। ফুলকপি বেচতেছি 100 টাকা কেজি। আগের সপ্তাহে ওহানার সপ্তাহের মাল বেশি বাড়তি, 10-20 টাকা করে বেশি বাড়তি। বর্ষার জন্য সব নষ্ট হয়ে গেছে, পচে গেছে, তারপরে মনে করেন আমদানি কম, দাম বেশি। তবে শীতকালীন শাকসবজি ব্যাপকভাবে বাজারে আসা শুরু হলে দাম কমে যাবে বলে মনে করেন ক্রেতা বিক্রেতা উভয়েই। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। 1.5 শতাধিক পদের বিপরীতে কাজ করেন মাত্র 46 জন, বাকি সব পদ ফাঁকা। পরিচালনা পর্ষদে 5 পদের মধ্যে একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদ্য নিয়োগ পাওয়া এক সদস্য সহ আছেন 3 জন সদস্য। এভাবেই ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার হয়ে আছে 78টি বিমা কোম্পানির নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ইডরা। বিমা সংশ্লিষ্টরা বলছেন বিপুল সংখ্যক পদ ফাঁকা থাকায় বাধাগ্রস্ত হচ্ছে বিমা কোম্পানিগুলোর তদারকির কাজ। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু। বিমা কোম্পানিগুলো নিয়মনীতি মানছে কিনা তা তদারকি করার কথা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইডরার। বিমা দাবি পূরণে কোনো কোম্পানি গড়িমসি করলে গ্রাহকের পাশে দাঁড়ানোর কথা, অথচ জনবল সংকটে স্বাভাবিক কার্যক্রম তো দূরের কথা, কোনো রকমে টিকে আছে প্রতিষ্ঠানটি। চেয়ারম্যান ও 4 জন সদস্যের যে কোনো 2 জন মিলে 3 জনের কোরাম নেওয়ার কথা সব সিদ্ধান্ত, অথচ গেল আগস্টের পর থেকে এক সদস্যকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চলছে কার্যক্রম। খালি হওয়ার 6 মাস পর নতুন চুক্তিভিত্তিক প্রশাসন সদস্য নিয়োগ হয়েছে 16 সেপ্টেম্বর। আর 3 বছর ধরে ফাঁকা নন লাইফের সদস্যের পদ, তাই দানা বেঁধেছে নানা সংকট। অন্তর্বর্তীকালীন সময় তো সেটা আমরা চালিয়ে নিচ্ছি, অসুবিধা হচ্ছে না। আমাদের একটু বেশি এফোর্ট দিতে হচ্ছে, আর আমাদের লোকবল এটা কম, ঠিক আছে, লোকবল আমাদের নতুন বিধিমালা হচ্ছে সেই অনুযায়ী নিয়োগ হবে। বিমা সংশ্লিষ্টরা বলছেন 155টি পদের বিপরীতে মাত্র 46 জন কর্মী থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের মেয়াদ শেষ হতে চললেও আগের বারের মতো এমডি নিয়োগে সার্চ কমিটি গঠন বা অন্য কোনো উদ্যোগ এখনো চোখে পড়েনি। ইডরার বর্তমান যে জনবল বা তাদের যে প্যাটার্ন অফ এমপ্লয়মেন্ট, যে একজন চেয়ারম্যান বা মেম্বাররা আসবেন, একটা চুক্তিভিত্তিক নিয়োগে এতদিন থাকবেন, এতদিন পরে চলে যাবেন, পার্মানেন্ট স্টাফরা যারা, তাদের ক্যাপাসিটি বিল্ডিং আরও অনেক বেশি দরকারি জিনিসগুলোর ফলো আপটা ঠিক রাখার জন্য। নতুন চেয়ারম্যান মহোদয়, নতুন মেম্বাররা আসলেও ওনাদের এই জিনিসগুলা আত্মস্থ করে ইমপ্লিমেন্ট করতে করতেই কিন্তু প্রায় 1 বছর চলে যাবে। ইডরা যদি ঠিকমতো কাজ করতে না পারে তাহলে ইন্স্যুরেন্স সেক্টর বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাবে এবং এইটা যে ডিসিপ্লিনের মধ্যে আসবে সেইটা আর আসার সম্ভাবনা থাকবে না। তাদের অভিমত, দক্ষ ও স্থায়ী জনবল নিয়োগ না দিয়ে চুক্তিভিত্তিক ও সাময়িক পদায়ন করে শতভাগ কার্যকর করা যাবে না এই অভিভাবক প্রতিষ্ঠানকে। পদগুলো যদি সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটারদের দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা শুরু হয়েছে, আজ চলবে শনিবার পর্যন্ত। কদিন আগে প্রথমবারের মতো টাইগারদের করোনা টেস্ট করা হয়। বাসা থেকে নমুনা সংগ্রহ করা হয় মুশফিক, মাহমুদুল্লাহ, সৌম্যদের। 3 দিনের টেস্টে করোনা পজিটিভ ফলাফল আসে ক্রিকেটার সাইফ হাসান ও হেড অফ ফিজিক্যাল পারফরমেন্স নিকলির। দ্বিতীয় ধাপের টেস্টে নমুনা দেওয়ার কথা ছিল এতদিন ঢাকার বাইরে অনুশীলন চালিয়ে যাওয়া ক্রিকেটারদেরও। শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুতি নেওয়া বিসিবি হাই পারফরমেন্স দলের ক্রিকেটারদেরও করোনা পরীক্ষা হওয়ার কথা ছিল এ দফায়। যদিও এইচপি দলের সফর স্থগিত হওয়ায় তাদের করোনা পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। চলমান সংকটের কারণে বাতিল হলো হাই পারফরমেন্স স্কোয়াডের শ্রীলঙ্কা সফর। তাই তো এখন একাডেমি মাঠ কিংবা বিকেএসপিতে এইচপি স্কোয়াডকে করানো হবে কন্ডিশনিং ক্যাম্প, জানিয়েছেন এইচপি দলের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। আর দলের ব্রিটিশ কোচ টবি র্যাডফোর্ড ঢাকায় আসবেন চলতি মাসেই। আমাদের যেটা এইচপির সঙ্গে ওদের এইচপির রেসিপ্রোকাল ট্যুর ছিল, এটা নিয়ে সেপারেটলি কথা বলতে হবে। এখন আমরা ন্যাশনাল টিমের সঙ্গে একই সঙ্গে যে ট্রাভেল করে ওইখানে প্রিপারেশনের চিন্তা ভাবনা করছিলাম, সেটা এখনকার বাস্তবতায় সেটা আর সম্ভব না। ন্যাশনাল টিমের ট্যুর, শ্রীলঙ্কা ট্যুর হোক বা না হোক, আমরা এখন চিন্তা করছি যে এইচপির ক্যাম্পটাও শুরু করে দিব। আমরা অলরেডি ইনফর্ম করে দিয়েছি তাকে চলে আসার জন্য। 1 তারিখ একটা মানে টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে। 1 তারিখের ভিতরে চলে আসলে তারপরে ওর সঙ্গে বসে আমরা প্রোগ্রামগুলি ফিক্স করে ফেলব। এবার শরৎ বন্দনা। পেঁজাতুলোর মেঘে ছেয়েছে আকাশ, প্রকৃতির লুকোচুরিতে কাশবনের দিগন্ত জোড়া নাচন। মধ্য শরতের রোদ ছায়ার খেলায় মোহগ্রস্ত চরাচর।
কাশের শুভ্রতা নিয়ে শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আল মামুন। এ যেন সূর্য আর সফেদ মেঘের মিতালি, প্রান্তর জুড়ে চলে তাদের ছুঁয়েও না ছোঁয়ার খেলা। তাদের দুষ্টুমিকে শাসন করতে মাঝে মাঝে মুখ ভার করে হাজির হয় কালো রঙের অভিভাবক। যদিও রাগের আবহ শেষ হতে সময় লাগে না, আবারও চলে উচ্ছলতা আর প্রাণ প্রাচুর্যের উৎসব। শুধু আসমানেই না, মর্তেও যে রয়েছে মেঘের সঙ্গী। উৎসবে তাই যোগ দিয়েছে বন্ধু কাশ। সূর্যের উপস্থিতিতে তার হাসির দ্যুতি ছড়াচ্ছে চরাচরে। মেঘের যে রূপ মাটিতে প্রাণ সঞ্চার করে, সেই জলরাশি বুকে ধারণ করে আছে সবার মোহময়তা। শুভ্রতার এই খেলায় পাগলপাড়া তাদের গুণগ্রাহীরা। তাদের ওড়াউড়িতে হাসছে যেন নাম না জানা নানা ফুলও। সূর্যের আশায় রাত জুড়ে অপেক্ষার পর ক্লান্ত হয়ে ইট পাথরেই ঝরেছে শিউলি। প্রকৃতির এই মায়াময়তা ধরে রাখতে নগরকে সাজানোর পরামর্শ প্রকৃতিবিদদের। নতুন প্রজন্মের কাছে নতুবা যে অচেনা থেকে যাবে ধরিত্রী। পরিকল্পনা করে তারপরে বিভিন্ন সংস্থাকে কাজে লাগিয়ে, পেশাদারিত্ব কাজে লাগিয়ে আমার মনে হয় এগুলো রাখলে আমরা আমাদের শরৎসহ সমস্ত ঋতুগুলোর যে বাকি আরও 6টি ঋতু আছে সবগুলোরই সৌন্দর্য আমরা আমাদের শহরগুলোতে অনুভব করতে পারবো। কাশফুলের সাদা তুলোর মতো অংশ বাতাসে ভেসে ভেসে চলে যাচ্ছে দূর দূরান্তে। এই কাশের শুভ্রতার সঙ্গে যখন যুক্ত হয় নীল আকাশ আর সাদা পেঁজা মেঘ, তখন তা মানুষের মনকে ছোবেই। তাই তো গ্রামীণ জনপদ ছাড়াও শহরের মানুষও ভিড় করছে প্রকৃতির কোলে একটু শুভ্রতার খোঁজে। শরৎও অপার হাতে সাজিয়েছে তার নিজেকে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গ্যাস লাইন স্থাপনের আগেই শেষ হয় নারায়ণগঞ্জ তল্লা মসজিদের পাইলিং ও বিল্ডিং নির্মাণের কাজ, দাবি কমিটি ও এলাকাবাসীর। তদন্ত প্রতিবেদন বানোয়াট বলে মন্তব্য। পত্রিকায় পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে অভিনব কায়দায় প্রতারণা, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। রাজধানীর গুলশান থেকে নারী গ্রেফতার। এবং স্মার্টফোনের টাকা জোগাড়ে গাজীপুরে 3 বছরের শিশু অপহরণ, 12 ঘন্টা পর চন্দ্রা থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।